পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে কি এসএসসি ফেল গ্রামের অশিক্ষিত একটা মেয়েকে বিয়ে করার জন্য? তোর মন তুই ভালো বুঝবে, আমি কি জানি। চুপসলা, বিয়ে ভাঙ্গার বুদ্ধি দিতে না পারলে একদম চুপ থাকবে। বন্ধুকে ধমকেই উঠল নির্ঝর। এদিকে নির্ঝরের ধমকে খুব একটা পাত্তা না দিয়ে গা ঝাড়া ভাব নিয়ে খাটে বসলো ওর বন্ধু শুভ। বলল, এমন তেজ যদি নিজের বাপের সামনে দেখাতে পারতি তবেই আর আমাকে বিয়ে ভাঙার বুদ্ধি দিতে হতো না। ছোট ছোট চোখে বন্ধুর দিকে তাকালো নির্ঝর। তেজ দেখেই বলল, তোর কি মনে হয় বাবা সিদ্ধান্ত নেবে আর আমি ওই খ্যাত মেয়েকে বিয়ে করব? আমার একটা স্ট্যাটাস আছে না? ওহ, তার মানে তোর বাপের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবি? এত সাহস আছে তোর? খানিকটা অবাক স্বরে বলল শুভ। নির্ঝর তাতে খ্যাক করে উঠে বলল, দমকে উঠে বলল, কেন? বাবাকে কি আমি ভয় পাই? ভয় পাই বাবাকে? বিয়ে আমার আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত নিয়ে কথা হচ্ছে? হঠাৎ গম্ভীর কণ্ঠস্বরে থেমে গেল ওরা দুজন। নির্ঝর কিঞ্চিত চমকে উঠে পিছন ফিরে তাকালো। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন এহসান তালুকদার, নির্ঝরের বাবা। কিছুটা ভয় ফেলে ছেলেটা। বাবা কিছু শুনে ফেলেনি তো? সংশয় নিয়ে নিজের সাফাই দিতে নির্ঝর আস্তে করে বলল, আসলে বাবা, বিয়ের কেনাকাটা করার কথা বলছিলাম। একটা প্রস্তুতি আছে না? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু যাবে, কবুল বলবে, ব্যাস। মাথা নাড়িয়ে সম্মতি দিল নির্ঝর। বন্ধুর মিঞে যাওয়া দেখে মুখ চেপে হাসলো শুভ। জানতো এমন কিছুই হবে। এহসান তালুকদার চলে যাবার উদ্যোগ নিতে জোর করে বলে উঠল, আঙ্কেল, মেনুতে কিন্তু রোস্ট থাকা চাই। বন্ধুর বিয়ে বলে কথা, কবজি ডুবিয়ে না খেলে হবে? কথাটা শুনলেও প্রত্যুত্তরে কিছু বললেন না, চলে গেলেন তিনি। এদিকে শুভর কথায় ফের ক্ষিপ্ত নির্ঝর। শালা, আমার বিয়ে ভাঙতে এসেছিস নাকি খেতে? রোস্ট থাকা চাই না? মারার উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল শুভ। এদিকে প্রচণ্ড রাগ নিয়ে দাঁড়িয়ে গেল নির্ঝর। রাগটা ওর নিজের উপর। কেন আসতে গেল গ্রামে? বাবাকে যে ওকে বাদরের গলায় মুক্তার মালা হিসাবে পরিয়ে দিবে তা জানলে কি আর এ মুখ হতো? পড়াশোনার জন্য অল্প বয়সে শহরে যায়ও, এরপর আর গ্রামের মুখ হয়নি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বড়সড় এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করছে। অনেক বড় বড় লোকজনের সাথে উঠা বসা ওর। হঠাৎ দাদির অসুস্থতার খবর দিয়ে ওকে গ্রামে আসতে বলেন এহসান তালুকদার। এরপর মৃত্যুশয্যার দাদি নাতির হাত ধরে নিজের শেষ ইচ্ছার কথা জানান। একমাত্র নাতির বিয়ে দেখেই মরতে চান। দাদির আবদারে বাবা ওকে বিয়ের কথা জানান। মতামত চান না, নির্ঝরের বিয়ে ঠিক করেছেন সেটাই সরাসরি বলেন। বাবার মুখের উপর রা করার শব্দ নিয়ে নির্ঝরের একমাত্র ছেলে হলেও বাবার কড়া শাসন ও বাধ্যকতার মাধ্যমে বেড়ে ওঠা ওর। এজন্য ছোটবেলা থেকেই বাবার প্রতি ভীষণ কাজ করে লোক। নিজের বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত বাবার কথা মেনে নিলেও মনে মনে রাগ হয় ওর। বিয়ে করতে আপত্তি নেই নির্ঝর, তাই বলে গ্রামের একটা খ্যাত মেয়েকে, সাথে আবার এসএসসি ফেল মেয়েটাকে বিয়ের জন্য ঠিক করেছে নির্ঝরের দাদি। ওনার দুঃসম্পর্কের নাতনি হয়, মা বাবা নেই। বড্ড কঠিন অবস্থায় চাচা চাচির কাছে মানুষ হয়েছে মেয়েটা। সাথেই তাদের সাথে বাধ্য হয়ে মৃত্যুশয্যা দাদিকে দেখতে এসেছিল। তখনই নিজের একমাত্র নাতির জন্য পছন্দ করে ফেলে মেয়েটাকে। মরার আগে বিয়েটা দেখে যেতে চান মা বলতে প্রাণ এহসান তালুকদারও আর সময় নষ্ট করলেন না। সাথে সাথেই তোড়জোড় শুরু করে দিলেন বিয়ের জন্য। মেয়েটাকে এক নজর দেখেছে নির্ঝর। দাদির পছন্দের পর মেয়েটাকে আর যেতে দেননি এহসান তালুকদার। এই বাড়িতেই রেখেছেন। তালুকদার বাড়ির টানা বারান্দা, দাদির ঘরের সামনে বারান্দায় কতগুলো মানুষের সাথে বসেছিল মেয়েটা। তখনই শুভ মেয়েটিকে দেখিয়ে ওকে বলেছিল, ওই দেখ তোর হবু বউ। প্রথমবারের মতো মেয়েটাকে দেখে দ্বিতীয়বার আর তাকায়নি নির্ঝর, তাকাতে ইচ্ছেই করেনি। ধুলো মাখা পুরাতন এক শাড়ি, মেয়েটার পরনে তেল দেওয়া চুলগুলো, বেনি করা ফ্যাকাশে মুখখানা। এক নজর দেখেই তার তাকাতে ইচ্ছে করেনি। শহরের মডার্ন মেয়েদের সাথে ওঠা বসা ওর। এতকাল স্বপ্ন দেখে এসেছে কোনো এক মডার্ন মেয়েকে বিয়ে করার, অথচ তার বিয়ে ঠিক হলো কি না এমন একটা মেয়ের সাথে। না, আর ভাবতে পারছে না নির্ঝর। মাথাটা কেমন ঝিমঝিম করছে। এক্ষুনি বাড়ি ছেড়ে পালিয়ে গেলে বোধহয় স্বস্তি পেত। নির্ঝরের ভাবনাটাকে উপেক্ষা করে বিয়েটা হয়েই গেল। কবুল বলে রেজিস্ট্রি খাতায় সাইন করে থম মেরে বসে রইল।
নতুন বউকে বসানো হলো। ওরা পাশে গ্রামের মানুষগুলো একে একে এসে দোয়া করে গেল, তবুও হেলদোল করলো না নির্ঝর। এদিকে নির্ঝরের বিয়ের কয়েক ঘন্টা পর আরও অসুস্থ হয়ে পড়লেন দাদি। তালুকদার বাড়িতে লোকজনের আনাগোনা অধিক হলো। সবাই ভিড় জমালো মৃত্যুসজ্জা মানুষকে এক নজর দেখার জন্য। কেউ থাকলো তো কেউ চলেও গেল। রাত তখন মধ্যপ্রহর পেরিয়ে শেষ প্রহরে। তখনই নির্ঝরের দাদি পৃথিবী ছাড়লেন। তালুকদার বাড়ির শুদ্ধ লোকজন শোক করলেও নির্ঝরের রাগটা তীর তীর করে বাড়তে থাকলো। রাগ হলো দাদির উপর। বিড়বিড়িয়ে খালি দিয়ে বলে ফেললো, মরবি যখন একদিন আগেই মর বুড়ি। আমাকে বিয়েটা করতে হতো না, আমাকে আত্মনা করে তবেই কেন মরতে হলো তোর? এখন আর কিছুই ওর হাতে নেই, তবে হ্যাঁ, গ্রাম ছাড়লে তবেই যেন ওর স্বস্তি। মনে মনে ভেবেই নিল নির্ঝর, মেয়েটাকে এখানে রেখে একবার চলে যেতে পারলে আর এ মুখ হবেও না। এরপর নানান বাহানায় তালাকও দিয়ে দিবে। কিন্তু এহসান তালুকদার আরও একবার ছেলের ভাবনাকে বাস্তবতায় রূপ দিলেন না। দাদির মৃত্যুর কয়েক দিন পর চাকরির অজুহাতে শহরে যেতে চাইলেই তিনি বলেন, যাবে যখন বউকে সাথে নিয়ে যেও। বিয়ে যখন করেছে তখন দায়িত্বও নিতে হবে। তুমি তো জানো আমি ব্যাচেলার বাসায় ভাড়া থাকি। বাহানা দিতে বলল নির্ঝর। কিন্তু এহসান তালুকদার ধমে যাবার মানুষ নন। বললেন, ছেড়ে দাও ওটা, নতুন বাসা নিয়ে বউকে নিয়ে ওঠো, নিজের সংসার গুছিয়ে নাও। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি ঢাকা শহরে তো বাসা পাওয়া সম্ভব নয়। বাদ ফেললে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ডাললে বাসার অভাব হবে না। প্রতি মাসে বাড়িতে যে টাকা পাঠাতে সেটা আর পাঠাতে হবে না। আর যদিও তোমার প্রয়োজন হয় আমাকে বলবে, আমি পাঠিয়ে দেব। কিন্তু বাবা, বাসা তো তোমার বন্ধুকে ভালো একটা বাসা খুঁজতে বৌমাকে সাথে নিয়ে তবেই তুমি ঢাকায় ফিরবে। এক কথার মানুষ এহসান তালুকদার বলেই চলে গেলেন। নির্জন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এই ঝামেলাকে যতই দূরে ঠেলতে চাইছে ততই যেন তার সাথে জড়িয়ে যাচ্ছে। শুভ চলেও গেছে ওর বিয়ের দিনেই। আর উপায় পেল না নির্জন। বাবার মুখের উপর কথা বলার সাহসও নেই ওর। বাধ্য হয়েই শুভকে কল দিল নতুন বাসার খোঁজ করার জন্য। বন্ধু ভক্ত শুভ রাতের মধ্যেই এক বাসা ঠিক করে ফেলল। নির্ঝরকে নতুন বাসার ছবি পাঠিয়ে কনফার্ম করতেও বলল না। 2 দিন পর বাবার বাধ্যগত ছেলে হয়েই বউকে নিয়ে পাড়ি দিতে হলো শহরে। সেনা শহরে এক অচেনা মেয়েকে নিয়ে, যে কিনা সম্পর্কে ওর বউ হলেও নামটাও জানতো না নির্ঝর। সবার মুখে মুখে ডাকতে শুনেছে। আজ আসার সময় মেয়েটাকে ওর মা ডাকছিল তারা ভুলে। তারা মেয়েটার মতোই, নামটাও নির্ঝরের কাছে খ্যাত মনে হচ্ছে। এই মেয়েটাকে এখন কিভাবে সহ্য করবে তা ভেবেই যেন ওর মাথা ধরে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া করতে পারছে না নিজেও। চোখের সামনে এখন কেবল ভার চাপানো এক বাস্তবতা। বিয়ে করা বউকে ফাঁসে নিয়ে হাঁটতে ব্যাপক লজ্জা লাগছে নির্ঝরের। ওর মনে হচ্ছে রাস্তার মানুষজন ওকে অদ্ভুতভাবে দেখছে। দেখবে নাই বা কেন? সুটবুট পরা ছেলের সাথে গ্রামের এক খ্যাত মেয়ে, পরনে তার হাফ হাতা ব্লাউজের সাথে লাল খয়েরি রঙের সুতির শাড়ি, তেল দেওয়া বেনি করা চুলের ফ্যাকাশে মুখখানে, এক হাতে তার ব্যাগ, অপর হাতে টিনের এক বাক্স। নির্ঝর ভুলেও যেগুলো হাতে নেবার চেষ্টা করেনি। ভোরে নিজের লাগেজ নিয়ে যথাসম্ভব দ্রুত হাঁটার চেষ্টা করছে। মেয়েটা ওর সাথে পাল্লা দিয়ে হাঁটার চেষ্টা করছে, একটু দৌড়ে ওর পাশে চলার চেষ্টা করছে। কিন্তু নির্ঝর থামবে না বলে যেন ফোন করে ফেলেছে। উপায় নিয়ে পেয়ে মেয়েটা ওকে ডেকে উঠল, শুনুন, একটু আস্তে হাঁটেন। শুনে যেন শুনল না নির্ঝর। 2 হাতে ব্যাগ ও টিনের বাক্স নিয়ে মেয়েটা ফের একবার ছুটল, পাশ ধরার চেষ্টা করলো। ভাবলো লোকটা বোধ হয় ওকে শুনতে পাচ্ছে না, কিছু সম্বোধন করে না ডাকলে শোনার কথাও না, কি বলে ডাকবে। ফের ভাবতে গিয়ে মনে পড়লো জি বাংলা স্টার জলসে নাটকে অনেক দেখেছে ওর মতো গ্রামের মেয়েদের শহরের ছেলেদের সাথে বিয়ে শহরের বাবু বলে ডাকে। ওই কি ডাকবে কথাটা ভাবনায় রেখে ডেকেই ফেললো, শহরের বাবু। আস্তে হাঁটেন। ছোট করে থেমে গেল নির্ঝর। মেয়েটার ওর সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আশেপাশে একবার নজর ফিরিয়ে চাপা স্বরে নির্জন বলল, সমস্যা কি? এসব কি নামে ডাকছো আমাকে? আসলে আপনি এই মেয়ে, গুনগুনে আমার চেয়ে 10 কদম পিছনে হাঁটবে, একদম পাশাপাশি আসার চেষ্টা করবে না। তোমার মতো খ্যাত গাইয়া মেয়েকে নিজের পাশে জাস্ট সহ্য করতে পারছি না বলে সামনে হাঁটার জন্য পা বাড়ালো নির্জন। মেয়েটা তৎক্ষণাৎ তোকে ডেকে উঠল, শহরের বাবু শুনেন,
থেমে গেল নির্ঝর। রাগ হলো মাঝ রাস্তায় পরোয়া না করে কিঞ্চিত চেঁচিয়ে উঠলো, এবার শাট আপ, এসব উল্টাপাল্টা নামে একদম ডাকবে না আমাকে। নির্ঝরের ধমকে গুটিয়ে গেল মেয়েটা, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভীষণ কান্না পাচ্ছে ওর। নিজ গ্রামে বন্দি জীবন ছেড়ে শহরে পা রাখাই প্রথম তার। পুরোটাই অচেনা এক মানুষের সাথে, যদিও এই মানুষটার সাথে ওর কিছুদিন আগে বিয়ে হয়েছে। বিয়ের পর সবাই ওকে বলেছে এখন স্বামী ওর সবচেয়ে কাছের আপন মানুষ। সেও চলে এসেছে শহরের মাটিতে। পা ফেলার পর থেকে মানুষ যেন ওকে কীভাবে যেন দেখছে। ভীষণ অস্বস্তি আসছে। স্বামী নামক মানুষটার দমক এবার কান্নাও পাচ্ছে। কান্না আটকে নিজেকে সামলানোর চেষ্টা করলো মেয়েটা। মাথা নিচু করেই মিনমিন করে শুধালো, তাইলে কি বলে ডাকবো? ডাকবে না, কোনো কিছু বলেই আমাকে ডাকবে না তুমি, গট ইট? শেষ কথাটা বুঝলো না মেয়েটা, তবুও মাথা জাকালো। নির্ঝর বলল, চাঁদনা তারা, কি নাম তোমার? এবার চলো, আর মনে থাকে যেন, গুনো গুনো 10 কদম পিছনে হাঁটবে আমার। সীতারা। তারা নয় আমার নাম। সীতারার খুব মন খারাপ লাগে যখন ওকে কেউ তারা বলে ডাকে, অথচ তারা ছাড়া সীতারা নামে কেউ ওকে ডাকেই না। মা খুব শখ করে নাম রেখেছিল ওর নাম সীতারা জাহান। মা তার বাবাই এই নামে ডাকতো ওকে। নির্ঝর সীতারার কথা শুনল কিনা বোঝা গেল না। সে নিজের মতো করে হাঁটতে লাগলো। মেয়েটাও আর দাঁড়ালো না, ফের নির্ঝরের সাথে পাল্লা দিয়ে এগোতে থাকলো। বিশাল বড় এক বিল্ডিংয়ের সামনে সিএনজি থেকে নামতেই অবাক হয়ে তাকালো সীতারা। এত বড় বিল্ডিং স্বচক্ষে দেখার ভাগ্য হয়নি ওর। সিরিয়ালে দেখেছিল শুধু, এত বড় বড় বিল্ডিং যে বাস্তবে থাকতে পারে সেটাই যেন জানা ছিল না ওর। মাথা উঁচিয়ে শুধু দেখতেই থাকলো মেয়েটা। নির্ঝরে সিএনজি ভাড়া নিয়ে নিজের লাগেজ নিয়ে সামান্য গিয়ে এরপর সীতারার কথা মনে পড়তে দাঁড়িয়ে গেল। কপালে কিঞ্চিত বাজ ফেলে বলল, এই মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো। নির্ঝর ডাকে মিষ্টি করে হাসলো সীতারা। কপালে ফের বাজ ফেলে নির্জন বলে, দাঁড়িয়ে আছো কেন? আসো। এটা কি? যাব না আমি? যাবে না মানে? যাব না আমি এটার ভিতর, আমার ভয় করছে। বিরক্তির মাত্রা বৃদ্ধি ফেল নির্জরে। লিফট উঠতে কেউ ভয় পায়? অথচ এই মেয়েটাকে দেখো, ভয়ে গুটিয়ে গেছে। বিরক্ত কণ্ঠেই বলে উঠল, এটা লিফট, এটার ভিতরে আসলে তুমি মরে টরে যাবে না যে ভয় পেতে হবে। আসো বলছি। না না, যদি আটকে যাই আর বেরোতে না পারি তখন? যাব না আমি। ওই তো আটকে যাচ্ছে, বের হন আপনি। আহ! লিফটের দরজা আটকে যেতে চেঁচিয়ে উঠল সীতারা। নির্জন চট করে দরজার মাঝে পা রাখলো। দরজা খুলে গেল। চোখে মুখে একরাশ বিরক্তিতে তাকালো ভীতি নিয়ে দাঁড়িয়ে থাকা সীতারার পানে। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে একদম সিন ক্রিয়েট করবে না বলে দিলাম। আসো বলছি। বলেই মেয়েটার বাহু ধরে লিফটের ভিতরে টেনে নিয়ে আসলো। সীতারা আরও একবার আহ বলে মৃদু আর্তনাদ করলো। দু হাতে থাকা ব্যাগ ও ট্রাঙ্ক হুড়মুড় করে নিচে পড়ল। নির্ঝর বললে, একদম বাজে বকবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে বলেই লিফটের বাটন চাপলো। দরজা বন্ধ হয়ে যখন জাকি হয়ে লিফট চলতে শুরু করলো তখন আরও একবার মৃদু আর্তনাদ করলো সীতারা। ভয়ে নির্ঝরে হাতের বাহু চেপে ধরল। নির্ঝর কপাল কুঁচকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। 9 তলা বিল্ডিংয়ে 6 তলায় এসে থামলো লিফট। দরজা খুলে যেতেই হুড় মুড় করে বেরিয়ে এলো সীতারা। বুকে থুতু দিয়ে বুকে হাত দিয়ে দাঁড়ালো। নির্জন কপালে বাজ ফেলে সেগুলো পর্যবেক্ষণ করলো, তবে খুব একটা গুরুত্ব না দিয়ে সীতারার ব্যাগ ও ট্যাঙ্কটা হাতে নিয়ে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। এরপর নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো লিফট থেকে বেরিয়ে বাম পাশে কয়েক কদম হাঁটলে নির্ঝরের ফ্ল্যাট। দরজা খোলাই ছিল। ভেতরে শুভ এসেন তালুকদারের পাঠানো টাকায় খাটে নিছে, সাথে নির্ঝরের আগের বাসার টুকিটাকি কিছু জিনিসপত্র। সেগুলো দুটো লোক নিয়ে গোছাচ্ছিল। বাকি জিনিসপত্র আসবে আগামীকাল। হঠাৎ নির্ঝর ও সীতারাকে দেখে এগিয়ে এলো শুভ। সীতারাকে দেখে লম্বা এক সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে ভেতরে ঢুকছিল সীতারা। হঠাৎ সালাম শুনতে হকচকিয়ে গেল। নিজের থেকে এত বড় একটা লোকের মুখে আপনি শুনে আশ্বস্তি হলো। দীর কণ্ঠের সালামের জবাব নিয়ে আস্তে করে বলল, জি জি ভালো আছি। এখন আরও ভালো থাকবেন। নিজের ঘরে নিজের বরের কাছে এসেছেন না?
ভালো থাকবেন, কাউকে ভালো রাখবেন, এটাই তো চাই বলে দাঁত কেলিয়ে হাসলো শুভ। এদিকে নির্ঝর বেশ বুঝলো কথাটা ওকে খোঁচা দিয়েই বলেছে। কিছু না বললেও কটমট চাহনিতে নজর ফেলতে বলল না শুভর দিকে। শুভ সেদিকে পাত্তা না দিয়ে সীতারার হাতের ব্যাগগুলো টেনে নিয়ে বলল, আরে ভাবি, এগুলো আমাকে দিন তো। আপনার হাত কি এগুলো তোলার জন্য? আপনার হাত হবে শুধুই আমার বন্ধুকে আদর করার জন্য। সীতারা বেশ লজ্জায় ফেল। এদিকে নির্ঝর শুভকে এক ধমক দিয়ে চলে গেল সেখান থেকে। শুভ যেন পরোয়া করলো না ওর ধমককে। সীতারাকে উদ্দেশ্য করে ফের বলল, জার্নি করেছে তো আমার বন্ধুর মাথাটাই একটু গরম হয়েছে, আপনি আদর করে মাথায় একটু পানি ডালুন, থুক্কু পানি খাওয়ান, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। শুভ চলে গেল মোটামুটি থাকার মতো ব্যবস্থাটা করে, সাথে দুজন লোক। ওরা ছেলে যেতে সীতারা কাজে লেগে গেল। দক্ষ হাতে সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে ফেললো বাসাটা। সন্ধ্যা রাত হয়ে গেছে ততক্ষণে। সীতারা গুটি গুটি পায়ে রুমে এলো। ল্যাপটপ নিয়ে খাটে বসে থাকা নির্ঝরের সামনে দাঁড়িয়ে আস্তে করে শুধালো, রান্না কি করব? ল্যাপটপে ব্যস্ত থাকা নির্ঝর শুনতে পায় না। সীতারা ফের ডেকে বলল, এই যে শুনছেন, কি সমস্যা? মাথা তুলে ডাকায় নির্ঝর। কপালে বাজ ফেলে বলে, একই কথা দুবার বলার কিঞ্চিত বিরক্তই হলো সীতারা। বলছি রান্না কি করব? চুলা থাকলেও বাসায় রান্না করার মতো কিছুই নেই, তা ভুলেই বসেছিল নির্ঝর। সীতারা বলাই মনে পড়লো, তবে জবাব না দিল না। ও ল্যাপটপ রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর নিজের মোবাইল ওয়ালেট নিয়ে ছোটো করে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছেন? তোমার মুখে অন্ন তুলে দেবার জোগাড় করতে। সীতারা অপমান বোধ লাগলো কথাটায়। মুখখানা ছোট করে মাথা নিচু করে ফেলল। মানুষটা কেমন যেন। বিয়ে হয়েছে ওদের কয়েকদিন হলো। এই কয়েকদিনে ওদের কথা হয়েছে সীমিত, গুনে গুনে মাত্র কয়েকবার। হঠাৎই ওদের বিয়ের দিনেই দাদি মারা যাওয়ায় ওদের দূরত্ব ছিল অনেক। গ্রামে কাটানো ওই কদিন দুজনেই ছিল নিজেদের মতো আলাদা। তবে শাশুড়ির কথায় বাধ্য হয়েই নির্ঝরের কাছে ওর যেতে হয়েছিল, কি লাগবে না লাগবে তা জানতে। যখনই মেয়েটা নির্ঝরের সাথে কথা বলতে গেছে তখনই এমন খোঁচা দেওয়া কথা শুনতে হয়েছে ওকে। নিচ্ছকে দাঁড়িয়ে রইল সীতারা। নির্ঝর খুব একটা গুরুত্ব দিল না। সে বেরিয়ে গেল রুম ছেড়ে। সীতারা ওর পিছনে এলো। নির্ঝর ডাইনিং রুম থেকে ফিরিয়ে দরজার কাছে আসতে থেমে গেল। পিছন ফিরে সীতারাকে উদ্দেশ্য করে হঠাৎই বলে উঠল, একা থাকতে পারবে? চমকে উঠল সীতারা। মানুষটার মুখে এ কথাটা যেন আশাই করেনি। অবাক হয়ে জবাব দিতেও ভুলে গেছে। নির্ঝর এবার কিঞ্চিত বিরক্ত হয়ে দুমকে উঠে বলল, এই মেয়ে, কি সমস্যা? না মানে আমি পারবো না। না, ভয় লাগবে, কারেন্ট গেলে। আমি ধমক খেয়ে কি বলল নিজেই যেন বুঝতে পারল না সীতারা। নির্ঝরের বিরক্তির মাত্রা বৃদ্ধি পেল। ফের একবার দমকে উঠে মেয়েটাকে থামিয়ে দিয়ে বলল, দেখো মেয়ে, আমার সাথে একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না তুমি। আসলে আমি অন্ধকারে ভয় পাই, কারেন্ট চলে গেলে। বিরক্ত হওয়া নির্ঝরের এবার হাসি পেল সীতারার বোকার মতো প্রশ্ন করায়। তবে দমিয়ে রাখলো নিজেকে। গ্রামের মতো শহরে খুব একটা কারেন্ট যায় না, আর গেলেও এত বিল্ডিংয়ে নিশ্চয় জেনারেটরের ব্যবস্থা আছে। কিছু না বলে পকেট থেকে নিজের মোবাইল বের করলো নির্ঝর। সীতারার দিকে বাড়িয়ে দিয়ে, এটা তোমার কাছে রাখার সমস্যা হলে। লাগবে না, আমার কাছে আছে। আছে মানে কি আছে? মোবাইল আছে বলেই ডাইনিং রুমের এক কোনায় ফেলে রাখা নিজের ব্যাগ থেকে এগিয়ে এলো সীতারা। এরপর চেন খুলে একটা বাটন মোবাইল বের করে এগিয়ে এলো নির্ঝরের কাছে। ওর দিকে ভাড়িয়ে দিয়ে বলল, আপনি বলেন এটাতে আপনার নাম্বার টুকে দিন। নির্ঝর অবাক হলো। শুধালো, তোমার কাছে ফোনও আছে? না, এটা তো আব্বা দিয়েছে। আব্বা মানে? তোমার আব্বা তো? আপনার আব্বা দিয়েছে শহরে আসার সময়। নির্ঝরের অবাকের মাত্রায় বৃদ্ধি পেল। কপালে কিঞ্চিত বাজ ফেলে শুধালো, বাবা দিয়েছে মানে? আমার কাছে তো ফোন আছে। তাহলে তোমাকে কেন ফোন দিয়েছে? তা তো জানি না, কিন্তু এটা দিয়ে বলল, আপনি যদি আমাকে কিছু বলেন, বকাবকি করেন, তবে যেন আব্বাকে ফোন দিয়ে জানাই। শুকনো ডোক গিলল নির্ঝর। তার বাবা যে পিছনে পিছনে এত কিছু ভেবে রেখেছেন তা ভেবে অসহায়ত্ব বোধ করলো। ওকে কিছু না জানিয়ে ওর বিরুদ্ধে নালিশ করার জন্য ফোনও দিয়ে দিল মেয়েটাকে। আর এই মেয়েটাও দিই করে তা নিয়ে এলো। না,
ওকে ঠিক বিশ্বাস করা যাবে না, কখন জানি বাবাকে ফোন করে ওর বিরুদ্ধে নালিশ করে ফেলে। নির্ঝর আর কথা না বাড়িয়ে সীতারার মোবাইলে নিজের নাম্বার তুলে দিল। এরপর মেয়েটাকে ভালোভাবে দরজা আটকে দিতে বলে বেরিয়ে গেল নির্ঝর খাবার আনতে। পরের দিন নির্ঝরদের ফ্ল্যাট সাজাতে সমস্ত জিনিসপত্র আনা হলো। সকাল থেকে সব কিছু একে একে গোছানো হলো। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হবার লগ্নে হালকা পাতলা জিনিসপত্রে পুরো বাসাটা সাজানো হলো। 2 রুমের ছোটোখাটো এক বাসা, মাঝামাঝি সাইজের 2টো রুম, রুমের মতোই মাঝারি সাইজের ডাইনিং রুমের সাথেই ছোটোখাটো এক গেস্ট রুমের মতো খোলামেলা এক রুম, যেটায় সোফা রেখে ডাইনিং রুম হিসাবে পরিচিতি পেয়েছে। সীতারা পুরো বাসাটা ঝাড়ু দিয়ে মুছেও ফেলল। এরপর ডাইনিং রুমে বসে থাকা নির্ঝরও শুভর সামনে এলো। বাসার কাজ শেষ হলে গোসল সেরে সোফায় বসে টিভি দেখছিল ওরা দুজন। সীতারা শুভকে উদ্দেশ্য করেই শুধালো, ভাইয়া কি খাবেন? আর সারাটা দিন শুভর সঙ্গে বেশ ভালোই কথাবার্তা হয়েছে সীতারার। ছেলেটা বেশ রসিক মানুষ, আর সীতারাও কথা বলতে খুব ভালোবাসে। সারাদিন এটা ওটা নিয়ে কথা বলতে বলতে ওদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, সহজ হয়ে উঠেছে। তাই ওকেই জিজ্ঞেস করলো। শুভ অবাকের সুর তুলে বলল, আরে ভাবি, আপনি রান্নাও জানেন? সীতারা মাথা নাড়িয়ে বলল, ওই তো একটু একটু। তাহলে তো আপনার হাতে রান্না খাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সমস্যা একটাই, আমার বন্ধু আমাকে মারবেন কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো সীতারা। নির্ঝরও কপালে ভাঁজ ফেলে তাকালো। শুভর দিকে একবার নজর ফিরিয়ে সীতারাকে বলল, না মানে রান্না করতে গিয়ে আপনার হাত পুড়ে টুড়ে গেলে আমার বন্ধু আমাকে আস্ত রাখবে বলে মনে হয়? বেচারা, আপনার হাতটাই আজ পর্যন্ত ধরতে পারল না। শুভ, চুপ করবি? কিঞ্চিত ধমক দিয়ে বলল নির্ঝর। এদিকে সীতারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বেচারা কি রান্না করবে তা জিজ্ঞেস করতে এসেও বিপাকে পড়ল। আস্তে করে বলল, আমার অভ্যাস আছে, তুমি বরং খিচুড়ি রান্না করো, রাতে বেশি কিছু করতে হবে না। চট করে বলে উঠল নির্ঝর। সীতারা দাঁড়াতে চাইল না, চলে গেল সেখান থেকে। প্রথমবারের মতো সীতারার হাতের রান্না খেয়ে বেশ অবাক হলো নির্ঝর। মেয়েটার হাতের রান্নায় এত দারুণ হবে তা ভাবতেও পারেনি। সকালেও বাইরে থেকে খাবার এনেছিল নির্ঝর, সেটাই দুপুর পর্যন্ত চালিয়েছে। রাতেই প্রথম মেয়েটার হাতের রান্না খাওয়ার সুযোগ হলো। খিচুড়ি, বেগুন ভাজি ও ডিম ভাজি বরাবরই নির্ঝরের পছন্দের খাবারটা যেন আরও মজার হয়ে উঠল ওর কাছে। খেতে খেতে আচমকাই সীতারার পানে তাকালো। প্রথম দেখা সেই ফ্যাকাশে মুখে সীতারাকে আজ বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। গোসলের পর তেলওয়ালা বেজা চুলগুলো কেমন যেন সুন্দর লাগছে। ফর্সা মুখখানে জল করা নাক ফুলে কেমন যেন অন্যরকম লাগছে। ফর্সা কথাটা ভাবনায় আসতেই কিঞ্চিত অবাক হলো নির্ঝর। হ্যাঁ, গত কয়েকদিনে সে আজকে অত্যাধিক ফর্সা লাগছে সীতারাকে। কিন্তু কিভাবে? নাকি মেয়েটা আগে থেকেই এমন ন্যাচারাল ফর্সা ছিল, শুধু সেই খেয়াল করেনি। খাওয়া দাওয়ার পরেই শুভ চলে গেল। এরপর থাকা নিয়ে হলো বিপত্তি। নির্ঝর সীতারাকে সরাসরি বলল অন্য রুমে থাকতে, কিন্তু সীতারা রাজি হতে চাইল না। সে একা থাকতে পারে না, সেই সাথে অন্ধকারে ভয় পায়। নির্ঝর বিরক্ত হয়েই বলে, এই মেয়ে, কি সমস্যা তোমার? একা থাকতে ভয় করে আমার। 2 দিন থাকো, ঠিক অভ্যাস হয়ে যাবে। সীতারা মাথা নাড়িয়ে বলল, হবে না। তাছাড়া কাল রাতে তো এক ঘরেই ছিলাম। কাল ওই রুমের খাট বিছানা কিছুই ঠিক ছিল না। আপনি এমন করবেন না, আমার বড্ড ভয় লাগে। আপনাকে আমি একটু বিরক্ত করব না, 3 সত্যি। সলসল চোখে তাকায় সীতারা। মেয়েটার দিকে তাকিয়ে কিছু একটা হলো নির্ঝরে, বারণ করার ক্ষমতা হারালো। খুব বেশিক্ষণ তাকিয়েও থাকারও সাহস হলো না। খাটের কাছে এগিয়ে এসে নিজের বালিশ এক পাশে করে নিল। এরপর সীতারাকে বলল, লাইট অফ করে এসে শুয়ে পড়ো। ঢাকায় আসার পর আরও 2 দিন কেটে গেছে। নির্ঝর ও সীতারার সম্পর্কটা একটু উন্নতি হয়নি এই 2 দিনে, তবে ওদের কথোপকথনটা একটু বেড়েছে। নির্ঝরের কোনো প্রয়োজনই নিয়ম করে সীতারার ডাক পড়ে এই মেয়ে। সীতারার বিরক্ত লাগে। ওকে তারা বলে ডাকার চেয়েও নির্ঝরের এই মেয়ে বলে ডাকায় বেশি বিরক্ত লাগে। তখন রান্নাঘরেই কাজ করছিল সীতারা। নির্ঝর ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরেই ওর কাছে ঠান্ডা পানি চাইল। সীতারা শুনেও আজ সাড়া দিল না, পানি নিয়ে গেল না নির্ঝরের কাছে। ছেলেটা আরও 2 বার ডাকার পর বিরক্ত হয়ে বেরিয়ে এলো রুম ছেড়ে। সোজা রান্না করে এসে, এই মেয়ে, ডাকছি শুনতে পাচ্ছে না? বলতে বলতে ফ্রিজ খুলে পানির বোতল বের করলো। এরপর ডক ডক করে পানি পান করলো অনেকটা।
এদিকে সীতারা যেন শুনিও শুনল না নির্জরের কথা। সে মহাব্যস্ত ওর কাজে। নির্জর পানির বোতল হাতে নিয়েই ওর দিকে ফিরে তাকালো, কপালে বাজ ফেলে বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা? কিছু যে বলছি শুনতে পাচ্ছ না? আমাকে বলছেন? অবাক হবার ভান করে বলল সীতারা। নির্জরের কপালে বাজ দৃঢ় হলো। বলল, তুমি ছাড়া এই বাসায় আর কে আছে? আমিও তো সেটাই ভাবি, আমি ছাড়া আরও কেউ নেই। কিন্তু আপনি কাকে ডাকেন? এই মেয়ে, তুমি কি আমার সাথে মস্করা করছো? আপনি আমার নাম নিয়ে ডাকতে পারেন না, তবেই তো বুঝে যাই। চুপ করে গেল নির্জর। সত্যি তো, মেয়েটাকে নাম নিয়ে ডাকলেই পারে। কিন্তু সমস্যাটা হলো মেয়েটার নাম ওর ঠিকঠাক মনে নেই। মনে আছে তারা, মেয়েটার নাম তারা নয়, সেটা বলেছিল ওকে। এরপর রাস্তার মাঝে নিজের নামটা একবার বলেছিল শিয়ারা নাকি সীতারা, ঠিকঠাক মনেও নেই নির্জর। মস্তিষ্ক সাপ পেলে মনে করার চেষ্টা করলো ছেলেটা। এর মাঝে সীতারা ফের বলে, এত সুন্দর নাম আমার, সীতারা, অথচ কেউ ডাকলই না কখনো। সীতারার নামটা মনে পড়লো নির্জরের, পছন্দও হয়েছে ওর। গ্রামের মেয়েদেরও যে এমন সুন্দর নাম হয় তা বোধ হয় জানা ছিল না নির্জরের। কথা বাড়ালো না ছেলেটা। বোতলের মুখ আটকে ফ্রিজে তা রাখতে রাখতে ছোট করে আচ্ছা ডাকবো বলে আর দাঁড়ালো না, চলে গেল রান্নাঘর ছেড়ে। সীতারাও চলে যাওয়ার ফানে তাকিয়ে মুচকি হাসল। আচমকাই ওর মনটা খুশি হয়ে উঠল। গত কয়েকদিনেই নিজের প্রতি সীতারার অদ্ভুত এক টান তৈরি হয়েছে, যেন সেই টানটা ধীরে ধীরে বাড়তেও সময় নিচ্ছে না। এতে ওর শাশুড়ির হাত কম না। রোজ নিয়ম করে ওকে ফোন করে এরকম ছেলের পছন্দ অপছন্দ সম্পর্ক অবগত করে থাকেন। ছেলের আশেপাশে থাকার জন্য নানান উপদেশও দেন। সীতারা একটু একটু করে মানারও চেষ্টা করে। তাতে যে কঠিন হৃদয়ে নির্জর কিঞ্চিত পরিমাণ সদয় হচ্ছে তা ঠিকই বুঝল। তাতেই যেন বিস্তার হাসলো সীতারা। ঠোঁটে বিস্তার হাসি নিয়ে সীতারা একটা লেবু হাতে নিল। সেটা কেটে নিয়ে শট করে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে ফেললো। এরপর সেটা নিয়ে চলে এলো রুমে। নির্জর তখন গায়ের গামে ভিজা শার্টটা খুলে খাটে ফ্যানের নিচে বসে মোবাইল হাতে নিয়েছে। সীতারাও সামনে নিয়ে হাতের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, নিন। নির্জন কপালে বাজ পেলে গম্ভীর কণ্ঠে শুধালো, এটা কি? লেবুর শরবত, খেয়ে নিন, আরাম লাগবে। এতক্ষণ শুধু পানি চাইলাম, দিলে না। হঠাৎ এখন এত মেহেরবানি করে শরবত এনেছো কি জন্য? ইচ্ছে হলো তাই। গ্লাসটা হাতে নিল না নির্জন, তাকিয়ে থাকলো। বোধহয় বোঝার চেষ্টা করতে চাইলো মেয়েটার মনোভাব। সীতারা বিরক্ত হলো। বিরক্তি মাখা কণ্ঠে বলল, খাবেন? নয়তো নিয়ে খেলাম কিন্তু। কপালের বাজ দৃঢ় হলো নির্জরে। সীতারার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ডক ডক করে সবটা শেষও করলো। এরপর গ্লাসটা ফের মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে ফের মোবাইল দেখায় মগ্ন হলো নির্ঝর। সীতারার ঠোঁটে আবারও হাসি ফুটে উঠল। নির্ঝরের দিকে একবার তাকিয়ে চলে এলো রুম ছেড়ে। কেটে গেল আরও কয়েকটা দিন। সেই আগের মতোই নির্ঝর সারাদিন অফিস করে বাসায় ফিরে বিকেলে লগ্নে আর সীতারা একা বাসায় কাটায় দম বন্ধ করা পরিবেশে। এখানে টিভি নেই যে টিভি দেখে সময় কাটাবে। সীতারার পড়াশোনাও নেই গল্প উপন্যাস ও কবিতার বইও। রান্নাবান্না ও ঘরের টুকটাক কাজের পর সময় কাটানোর কিছু নেই। সীতারা গিয়ে বসে থাকে বারান্দায়। 6 তলা থেকে নিচে তাকিয়ে রাস্তার মানুষ দেখার চেষ্টায় থাকে। বারান্দায় বসে বসে আকাশের পানে তাকিয়ে নির্জন নামের গম্ভীর মানুষটাকে নিয়ে ভাবতে থাকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। বারান্দায় বসে বসে আচমকা ওর বিয়ে নিয়ে ভাবছিল। হঠাৎই হালকা পেট ব্যথায় মসুর দিয়ে উঠলো যেন। হালকা পেট ব্যথা থেকে বাড়ি হতেও সময় নিল না। সীতারা হঠাৎ মনে পড়লো কিছু। পেট ব্যথা উৎসর্গ মনে পড়তে কিঞ্চিত চমকে উঠলো যেন। এরপর অস্থির চিত্তে বারান্দা থেকে উঠে এলো সীতারা। নির্জনে আজ অফিস থেকে ফিরলো একটু দেরিতে। বিকেল পেরিয়ে সন্ধ্যার লগ্নে। বাসার চাবি ওর কাছে থাকা সীতারার গেট খুলতে হয় না। নির্জন বাসায় ফিরে সোজা নিজের রুমেই ঢুকলো। সীতারা শুয়ে আছে খাটে, বোধহয় ঘুমাচ্ছে। এই অসময়ে মেয়েটাকে ঘুমাতে থাকতে দেখে কিঞ্চিত অবাকই হলো। নিজের ব্যাগটা রেখে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে যেন অর্ধ গোসল করিয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে চুল ও ঘা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। এরপর মাঝে খাটে শুয়ে থাকা সীতারার পানে তাকাতে ভুলল না। সীতারা থেকে নড়ে চড়ে উঠছে, কিন্তু বিছানা ছাড়ছে না। এ সময়ে কাজ থাকলেও তা ফেলে রেখে মেয়েটা কাজে নামাজে দাঁড়ায়। কিন্তু আজ কি হলো?
ভাবতে না চাইলেও ওর ভাবনে এসে জেঁকে বসলো কথাটা, বাজ পড়লো কপালে। কিছু বলবে না করে অজান্তে ডেকে উঠলে, এই মেয়ে, আমার টি শার্ট কোথায়? সীতারা কিঞ্চিত নড়েচড়ে ওঠে, জবাব না দিয়ে ফের স্থির হয়ে যায়। নির্জয়ের কপালে বাজ ধীর হয়, আবারও ডেকে ওঠে, সীতারা, টি শার্ট কই আমার? দেখেন ওখানেই আছে তো, আস্তে করে বলে সীতারা। নির্জয় টি শার্টটা না খুঁজে ওর দিকে ফিরে তাকায়। খাটের কাছে গিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে, পাচ্ছি না। উঠতে পারছো না তুমি? একটু খুঁজে নিন না। কি সমস্যা তোমার? ভোর সন্ধ্যাবেলায় কাজে ফাঁকি দিয়ে এভাবে শুয়ে আছো কেন? খাবো না আমি? খাওয়ার ব্যবস্থা করো। খানিকটা দমকের স্বরে বলে উঠল নির্জর। সীতারা নড়ে ছড়ে এবার সোজা হলো, চোখ মুখ খিসে ছলছল করা চাহনিতে তাকালো, কান্না আটকে রাখার চেষ্টা। কিঞ্চিত চমকে উঠল নির্জর। কি হয়েছে ওর? জিজ্ঞেস করতে চাইলেও কোনো এক সংকোচে করল না, কিন্তু মনের ভেতর আচমকে এক অস্থিরতা কাজ করলো নির্জরে। সীতারা আস্তে করে বলল, আপনি এখন কিছু একটা খেয়ে নিন, আমি একটু পর উঠে রান্না করছি। নির্জর নীরবে সরে এলো, আলমারি থেকে টি শার্ট নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে এলো রুম ছেড়ে। রান্নাঘর থেকে একটা আপেল নিল, তা খেতে খেতে গিয়ে বসলো ড্রয়িং রুমে। প্রায় আধা ঘন্টা সময় পেরিয়ে যায়, সীতারা বের হয়ে না রুম ছেড়ে। এবার যেন নির্জরের ভাবনা দৃঢ় হয়, কপালে বাজ ফেলে যায়। রুমে ঢুকে যখন সীতারার কোনো সাড়া ফেল না, তখন এগিয়ে গেল ওর কাছে, হাতের বাহু ধরে হালকা জাকি দিয়ে ডাকলো, সীতারা। ফিটফিট করে চোখ মেলে তাকালো সীতারা, চোখ দুটো সবই লেগে গিয়েছিল ঘুমে। নির্জর এবার বলেই ফেললো, এই মেয়ে, কি হয়েছে? কই কিছু না তো, তখন থেকে ডাকছি উঠছই না, আবার বলছো কিছু না। বললাম তো কিছু হয়নি, আপনি যান। যান মানে? উঠে খাবার ব্যবস্থা করো জলদি। উফ, একদিন নিজে কিছু করে খেতে পারছেন না? কপাল কুঁচকে তাকায় নির্জর। সীতারার কথাটা যেন ইগোতে লাগলো। তারপরে নিজ মনে ভাবলো, বিয়ে করেছে কি নিজে রান্না করে খাবার জন্য? মোটেও নয়। মেয়েটাকে আজকাল বড্ড ডিল দিয়ে ফেলছো, এজন্যই বোধ হয় এভাবে কথা বলছে। নির্জর এবার ধমকে উঠল, কি সমস্যা তোমার? বলতে পারছো না? না বলতে পারলে এখনই উঠো বিছানা ছেড়ে। মেয়েলি সমস্যা, সব কথা কেন বলতে হবে আপনাকে? বুঝেন না? দেখছুনি পেট ব্যথায় এই যে বিছানা ছাড়তে পারছি না, তারপরে এত জ্বালাচ্ছেন কেন? সীতারাও কিঞ্চিত চেঁচিয়ে উঠল, খিটখিটে মেজাজ নিয়ে বলল কথাটা। নির্জর দমে গেল, বুঝলো মান্থলি পিরিয়ড চলছে সীতারার। সায়েন্সের স্টুডেন্ট হয় ও জানে এ সময় অসহ্য রকমের পেট ব্যথা হয়। নিজেকে এবার খানিকটা অপরাধী বলে মনে হলো নির্জরের। আস্তে করে নরম গলায় বলল, আমাকে আগে বললে না কেন? কথাগুলো অনেকটা রাগের মাথায় বলে ফেলেছিল সীতারা। নির্জরের কথায় যেন উপলব্ধি হলো কি বলে ফেলেছেন। কণ্ঠে খানিকটা খাদ নেমে বলল, কেন আগে বললে কি করতেন? এসব বিষয়ে আপনাকে কিছু বলারও অধিকার আছে বুঝি আমার? প্রত্যুত্তরে কিছু বলার মতো খুঁজে পেল না নির্জর। সত্যি তো, ওকে বলার মতো সে অধিকার তো দেয়নি মেয়েটাকে। তাহলে আশাটা ছিল ওর কি জন্য? নিশ্চুপ নির্জর। সীতারা শোয়া থেকে উঠে বসলো, আবারও বলল, আমি জানি আপনি আমায় পছন্দ করেন না। সেই প্রথম দিন থেকেই আমাকে মেনে নিতে চান না। আপনি মনে প্রাণে চান আমি যেন আপনার জীবন থেকে চলে যাই, সেখানে আপনার স্ত্রী অধিকার দেখাইব কি করে? আমি এতটাও নির্লজ্জ নই। বলে থামে সীতারা। সেকেন্ডের মতো সময় নিয়ে ফের বলে, কি হ্যাঁ, আমি আপনার বিয়ে করাবো? এত সহজে আপনাকে ছাড়বও না। খ্যাত হই আর অশিক্ষিত, আমাকে নিয়েই আপনার সংসার করতে হবে। নির্জর অবাক হলো সীতারা সুন্দর করে গুছিয়ে কথা বলাতে। হঠাৎ ওর খেয়াল হলো মেয়েটা খুব সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা গুছিয়ে বলতে জানে। সেই প্রথম দিন থেকে গ্রামের মেয়ে হয়েও যে সুন্দর করে কথা বলতে জানে, তাতেই কিঞ্চিত অবাক। আগেও খেয়াল করেছি বিষয়টা, কিন্তু বলা হয়নি। একরাশ কৌতূহল নিয়ে আজকে বলেই ফেলল, সীতারা, তুমি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে জানো। এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি এসএসসি ফেল আর পড়াশোনা করনি? ভার মুখখানা এবার এক সিলতে হাসি ফুটে উঠল সীতারা। খিলখিল করে হেসে উঠল, ঠোঁটে বিস্তার হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, এসএসসি ফেল আমি, এরপর আর পড়াশোনাও হবে না। গত বছর ফেল করলাম, এবছর বিয়ে হলো, এখন আমি মন দিয়ে সংসার করব আপনার সাথে।
বাবার প্রতি আজ নতুন করে রাগ হচ্ছে নির্জরা। এতদিন হয়েছে নিজের জন্য, আজ হচ্ছে সীতারার জন্য। সে জানতো এসএসসি ফেল, অশিক্ষিত মেয়েকে বিয়ে করছে। আজ জানলো সে বাল্য বিবাহ করেছে। ওর মতো একজন ছেলের সাথে এতটুকু ফুসকে মেয়ের সাথে বাবা বিয়ে দিল কি করে, যে কিনা ওর সে প্রায় 14 বছরের ছোট। এত অল্প বয়সে মেয়ের সাথে ও সংসার করবে কি করে, ভাবতেই মাথা দূরে আসছে। পর মুহূর্তে কিঞ্চিত চমকালো নির্জর। সংসার মানে ও তো এই বিয়েটাই মেনে নিতে পারেনি। তবে তবে কি মস্তিষ্ক দিয়ে মেনে নিতে না পারলেও মনে জায়গা দিয়ে ফেলেছে ও সীতারাকে। সেটা কি করে হবে? আর যদি নাই হয়, তবে এই রাতের বেলায় মেয়েটার জন্য বাইরে বেরোলোই বা কেনই বা মেয়েটার অসুস্থতায় ওর খারাপ লাগছে। নিজেকে করা প্রশ্নগুলো নিজেই জর্জরিত নির্জর। উত্তরগুলো কিছুতেই পায় না। মস্তিষ্ক কেমন দিক শূন্য হয়ে পড়েছে। এর মাঝে মানুষপটে বেসে উঠল সীতারার কথাগুলো। তখন সীতারা, হ্যাঁ এসএসসি ফেল আমি, এরপর আর পড়াশোনাও হবে না। গত বছর ফেল করলাম, এবছর বিয়ে হলে এখন আমি মন দিয়ে সংসার করব আপনার সাথে। বলতেই কপালে বাজ ফেলে তাকায় নির্জর। সীতারার ঠোঁটে তখন মুচকি আসে। নির্জর কিছুটা অবাক হয়ে শুধায়, গত বছর মানে তুমি গত বছর এসএসসি ক্যান্ডিডেট ছিলে? হ্যাঁ, মাথা নাড়িয়ে বলে সীতারা। নির্জরের কপালে বাজ দৃঢ় হয়, বলে ওঠে, হ্যাঁ মানে? আমি তো ভেবেছিলাম আরও বছর 3 আগে পরীক্ষা দিয়েছিলে। এই মেয়ে, বয়স কত তোমার? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, জানেন না? চুপ, একদম কথা ঘুরাবে না। বলো বলছি। 16.5 চলছে। নির্জর যেন আটকে উঠল। সীতারাকে দেখে কখনোই ওর বয়স উপলব্ধি করেনিও। শাড়ি পরে একটু বড় বলেই মনে হয়েছিল। আন্দাজ করেছিল 20-21 বছর বয়স হবে মেয়েটার, কিন্তু এতটাই ছোট হবে তা গুণাক্ষরেও টের পায়নি নির্জর। ওর মতো 30 বছর বয়সী ছেলের সাথে বাবা কি করে পারলো এতটুকু মেয়ের বিয়ে দিতে? বাবাকে কিছু বলতে না পারার অনুশোচনা এবার তীব্র হলো। নিজের কথা অনুশোচনা হোক বা অন্য কিছু, নির্জর বলে উঠল, এত অল্প বয়সে বিয়েটা কেন করলে? তোমার তো পুরো লাইফটাই পড়ে আছে, তুমি চাইলে আরও সুন্দর হতো সীতারা। সীতারা হেসে উঠল, যেন মজার কোনো কথা শুনেছে। অল্প বয়স বলে মনে হচ্ছে আপনার? আমাদের গ্রামে আরও কম বয়সী মেয়েদের বিয়ে হয় জানেন। বলে একটু থামলো, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, আর পুরো লাইফের কথা বলছেন? যার বাবা মা নেই তার পুরো জীবন তো এমনিতেই দুর্বিষয় হয়ে ওঠে। সুন্দরের আশায় সেই জীবনে পড়ে থেকেই বা কী হতো? আগেও যা ছিল এখনও তাই। আপনি না হলে অন্য কাউকে তো আমার বিয়েটা করতেই হতো। নির্জরের কেন জানি ভালো লাগে না সীতারার শেষ কথাটা। ওর অচেতন মন মানতে পারে না সীতারাকে অন্য কারোর সাথে। মনে মনে বলে ওঠে, তোমার জীবনটা সুন্দর করার জন্য আমি আছি সীতারা। চমকে ওঠে নির্জর। কি বললো হঠাৎ? এই মেয়েটাকে নিয়ে এত ভাবনা কেন ওর? উত্তর পায় না ও। সামান্য সরে আসে ও খাটের কাছ থেকে। সীতারা এক হাতে পেট চেপে বিছানা ছেড়ে উঠতে চেয়ে বলে, আচ্ছা এসব ছাড়ুন তো, আমি আপনার জন্য কিছু রান্না করছি। নির্জর বাধা দিল, ওকে উঠতে হবে না, আমি বাইরে থেকে খাবার আনছি। লাগবে না, আমি পারবো রান্না করতে। বললাম না উঠতে হবে না, আমি যাচ্ছি বাহিরে। বলেই আর দাঁড়ায় না নির্জর। তখনই বেরিয়ে আসে বাসা থেকে। বাইরে থেকে খাবার ও সীতারার জন্য ফ্যাট এবং ব্যথার ওষুধ নেয়। এরপর বাসায় ফিরতে ফিরতে ভাবনায় ডুব দেয়। সীতারার প্রতি ওর আচমকায় জন্ম নেওয়া এই অদ্ভুত অনুভূতিগুলো চাইলেও মস্তিষ্ক থেকে সরাতে পারছে না ও মেয়েটার প্রতি এই ছোট ছোট দায়িত্বগুলো থেকে নিজেকে এড়াতে। নির্জর যখন বাসায় ফিরল তখন ডাইনিং রুমে সীতারাকে পেল। খাবারগুলো টেবিলে রাখতে রাখতে ওকে বলল, উঠেছ কেন? সামান্য পেট ব্যথায় কি সারাদিন শুয়ে থাকবো? কাজ নেই বুঝি? ব্যথা যে ভালোই, তা সীতারার চোখ মুখ দেখে আন্দাজ করেই ফেলেছিল নির্জর। প্রত্যুত্তরে কিছু বলল না। একটা ব্যাগ ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নাও। কি আছে এতে? ওষুধ আছে, 2টো, একটা একটা করে খাবে। আর আর নিজেই দেখে নাও। নির্জরের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলল সীতারা। 2টো ওষুধের ফাতা ও একটা বক্সের মতো প্যাকেট ফেলো। সহসায় বুঝল না সীতারা, সেটা কি? কপাল কুচলে শুধালো, এটা কি? কিঞ্চিত অবাক হলো নির্জর। একটা মেয়ে হয়ে কিনা ফের দেখে জিজ্ঞেস করছে, এটা কি?
কি বলবে বুঝতে পারল না, তবে কি যেন ভেবে কিছু বলতে নিতে সিতারা চট করে বলল, প্যাড? কিন্তু আমি তো এগুলো ব্যবহার করি না। ফের একবার অবাক হলো নির্জল। মেয়েটা বলে কি? অবাকের রেশ নিয়ে বলতে লাগলো, করো না মানে? তুমি দেখুন, এই বিষয়ে কথা বলতে আমার কিন্তু এখন লজ্জা লাগছে। চুপ করে যায় নির্জল, আর কথা বাড়াতে চাইল না। আস্তে করে, এখন থেকে ওগুলোই ব্যবহার করবে, আর মনে করে ওষুধগুলো খেয়ে নিও বলেই চলে গেল নির্জন। সিতারা হতভম্ব নিয়ে দাঁড়িয়ে রইল। মানুষটার আজ কী হলো? হঠাৎ ওকে নিয়ে এতটা উদ্গ্রীবতাই বা কেন? বুঝলো না সিতারা। তবে ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল ঠিকই, মুচকি হাসি নিয়ে বিড়বিড় করে বলল, জানি আমায় মেনে নিতে পারেননি আপনি, কিন্তু এবার বোধহয় পেশে যাচ্ছেন এই সিতারার কাছে। পরদিন অফিস নেই নির্জরের। অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠল নির্জর। ঠিক উঠল না, ঘুম ভাঙল। আলমোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বসল। নামার ফায়তারা করতে পাশের নজর গেল নির্জরের। ঘুমিয়ে আছে সিতারা। ওর অনেকটা কাছে, বড্ড এলোমেলো অগোছালোভাবে। পরনের শাড়িটার এক অংশ যেন ঠিক জায়গায় নেই। এলোমেলো গায়ে হাঁটুর কাছাকাছি উঠে আছে শাড়িটা। স্পর্শ মেদহীন ফেট উন্মুক্ত, শাড়ির আঁচলটা নেই বুকে। বড় গলার ব্লাউজও এলোমেলো হয়ে পড়ে আছেন গায়ের সাথে। এমতো অবস্থায় সিতারাকে দেখে মুহূর্তে হতভম্ব হয়ে গেল নির্জন। ভয়কে গিয়ে হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। সিতারাকে ও কল্পনাও করে নিয়ে এভাবে, অথচ মেয়েটা এভাবেই কিনা ওর সামনে। যে কোনো পুরুষেরই এমতো অবস্থায় কোনো নারীকে দেখলে নিজের পুরুষত্ব জাগ্রত হতে সময় লাগবে না বোধ হয়। নির্জনেরও লাগলো না। এমন আবেদনময় স্ত্রীকে দেখে ঠিক থাকতে পারল না নির্জন। পরের মুহূর্তে ওর গলা শুকিয়ে গেল, শ্বাস নিতে ভুলে গেল, চোখের পলক ফেলে সিতারার থেকে নজর ফিরিয়ে নিতেও ভুলে গেল। অবাধ্য কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা তীব্রভাবে চেপে ধরল ওর মস্তিষ্কে। না, ধরে রাখতে পারল না নির্জন নিজেকে। হাত বাড়ালো অজান্তে, ওর এক হাত ছুঁয়ে দেবার চেষ্টা করলো সিতারা উন্মুক্ত পেটে। ঠিক তখনই কিঞ্চিত নড়ে উঠল সিতারা। নির্জন তড়িৎ গতিতে সরে ফেলল ওর হাতটা। নিজের স্তম্ভিত ফিরে পেতেই জোরে করে দুবার নিঃশ্বাস ফেলল। মাথা চুলগুলো চেপে দিয়ে বিড়বিড় করে বলল, শিট ম্যান, এখনই এটা কি করতে যাচ্ছিলাম আমি? সামান্য সময় নিয়ে নিজেকে স্থিতি করল নির্জন। সামলানোর চেষ্টা করলে সিতারা পানে একবার তাকিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। এরপর পায়ের কাছে পড়ে থাকা পাতলা চাদরটা টেনে নিয়ে মেয়েটার গলা পর্যন্ত ডেকে দিল। সিতারা ফের নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে হাত বাড়িয়ে নির্জরের কোমর জড়িয়ে ধরল। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল নির্জর সামান্য। পর সিতারার ঘুমটা যখন ফের গাঢ় হলো, তখন ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে নামলো ছেলেটা। সিতারার দিকে একবার তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। সিতারা ঘুম থেকে উঠল খানিকক্ষণ পরে। নির্জন যখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো, তখন নিজের শাড়িটা ঠিক করতে ব্যস্ত মেয়েটা। শাড়ির আঁচলটা গুছিয়ে বুকে জড়িয়েছে। কেবল তখন ওর সামনে এসে দাঁড়ালো নির্জন। বলল, তোমার কি জামা কাপড় আর কিছু নেই? আছে তো। তাহলে সবসময় শাড়ি পরো কেন? জামা পরতে পারো না? ও, এটার কথা বলছেন? জামা তো সব বাড়িতে। বাড়িতে মানে? এখানে আনুনি? থামলো নির্জন। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, এসব শাড়ি পরার দরকার নাই, এখন থেকে জামাই পরবে। কিঞ্চিত অবাক হয়ে সিতারা। মানুষটা হঠাৎ ওর জামা কাপড় পরা নিয়ে পড়লো কেন? বলল, কিন্তু আমি তো শাড়ি ছাড়া এখানে কিছু আনিনি। আনুনি মানে? কেন আনুনি? দেখো, এসব শাড়ি টাড়ি একদম পরবে না। সামলাতে পারে না, আবার আসছে শাড়ি পরতে। আমি কি করব? আম্মাই তো সব শাড়ি গুছিয়ে দিয়েছে, আর বলেছে সবসময় যেন শাড়িই পরি। আপনার সামনে তো অবশ্যই। রাগ হলো নির্জরের। বাবা মা ওকে পেয়েছেটা কি? একজন ওর জন্য ওর বউকে মোবাইল ধরিয়ে দিচ্ছে, তো আরেকজন শাড়ি। সুপ্ত নিঃশ্বাস ছাড়ে নির্জর। কিঞ্চিত রাগ নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আজকেই তুমি আমার সাথে বেরোবে, যা যা লাগবে নিবে, তবু আর শাড়ি টাড়ি পরবে না বলে রুম ছেড়ে চলে গেল নির্জন। সিতারা হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। মানুষটার হলো কি? হঠাৎ এমন করছেই বা কেন? ওকে নিয়ে এতটা ভাবছেই বা কেন? তবে কি মানুষটার মনে ওর জন্য প্রেমের বীজ ফুটতে শুরু করেছে? ভেবেই যেন অদ্ভুত অনুভূত হলো সিতারার। লজ্জায় লাল হয়ে উঠল মুখখানা। একরাশ লজ্জা মাখা হাসি নিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার সুন্দর মানুষ, আপনি কি সত্যি সত্যি ফেঁসে যাচ্ছেন সিতারাতে? চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন।
আর গল্পটার পরবর্তী অংশ খুব শীঘ্রই দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।